স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই রয়েছে দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ শফিকুল আলম এফসি। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ, ইটিভিকে ধন্যবাদ। জি, আমরা আসলে শুরু করতে চাচ্ছি আজকে পুঁজিবাজার পরিস্থিতি নিয়েই শুরু করতে চাচ্ছি। বাংলাদেশের এই মুহূর্তে পুঁজিবাজারের কি অবস্থা দেখছেন? দেখুন, বাংলাদেশের পুঁজিবাজার সবসময় একটু বেশি সেন্সিটিভ, একটু পৃথিবীর অন্যান্য স্টক মার্কেটের তুলনায় আর্লি অনেক সময় রিয়াকশন করে। তো সেই ধারাবাহিকতায় গত গভর্নমেন্টের পরিবর্তন, স্পেশালি আমরা 16-17 বছরের একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি বা একটা জায়গায় ছিল, সেই জায়গাটা থেকে আমরা দেখতে পেয়েছি যে একটা গণভোটের মাধ্যমে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, সেইখানে কিছু চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জের পরে আমরা দেখতে পাই যে আমাদের দেশের এই অর্থনৈতিক যে অবস্থা, সেই জায়গাটাতে কিছুটা স্ট্যাগনেন্সি চলে আসে। এরপরে আমরা দেখি যে ইলেকশনের পরে যেখানে মার্কেটটা অনেক ভালোভাবে প্রত্যাশা করা হচ্ছে, আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ করা হয়েছে, অত্যন্ত পজিটিভ একজন ব্যক্তি। এরপরে স্টক মার্কেটের রেগুলেটরদের ভিতরে একটা পরিবর্তন আসবে বলে আমরা প্রত্যাশা করছি। ঠিক এই সময় এসে আমরা দেখতে পেলাম যে আপনার একটা মিডল ইস্ট যুদ্ধটা সেটা শুরু হয়ে গেল। এই চ্যালেঞ্জের কারণে, এইটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল স্টক মার্কেট। এছাড়া আমাদের দেশের পুঁজিবাজারের ওভারঅল যে সিচুয়েশন, সেখানে এই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা এবং যুদ্ধটা কম্পারেটিভলি একটু প্রলম্বিত বা একটু লঙ্গার হচ্ছে, এইটা অপ্রত্যাশিত ছিল। আদার দেন দ্যাট, স্টক মার্কেটের সামনের প্রসপেক্ট এবং যে জায়গায় আমাদের মার্কেট এখন আছে, সেই জায়গা থেকে আসলে পতনের বা খারাপের কোনো জায়গা নেই, এখান থেকে উত্তরণেরই জায়গা আছে। আমাদের দেশের অর্থনীতি আপনারা দেখেছেন যে আফটার কোভিড, করোনার পরে একটা সময় আমরা দেখতে পেয়েছি যে সারা পৃথিবীর যখন অনেক চ্যালেঞ্জিং, আমরা কিন্তু খুব দ্রুত এটা কাটিয়ে উঠেছি। সো আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের ব্যবসা, আমাদের দেশের মানুষের যে মানে একটা দৃঢ় মনোবল, এই দৃঢ় মনোবলের পরে আমরা বুঝতে পারি যে আমাদের মার্কেট কিন্তু লম্বা সময়ে এই সব কারণে খারাপ থাকে না। যেটা আমাদের দেশের মার্কেট খারাপ থাকার যে কারণটা, সেটা হচ্ছে নিজেদের ভিতরে আস্থার অভাব এবং রেগুলেটর সহ পুঁজিবাজারের অন্যান্য পুঁজিবাজারের সরাসরি রেগুলেটর যারা আছে, যারা নিয়ন্ত্রক, এবং অন্যান্য রেগুলেটর অর্থনৈতিক খাতে, যেমন আমরা বলতে পারি যে ক্যাপিটাল মার্কেটের সাথে হচ্ছে মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেটের সঙ্গে পুঁজিবাজারের সঙ্গে আমাদের এনবিআর মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এই জায়গাগুলো আরেকটু সমন্বয় করলে, এবং এই বৈশ্বিক পরিস্থিতির ইম্প্যাক্টটা থাকবেই, সারা পৃথিবীর মার্কেটে আছে, বাট এটি বোধহয় আশার আলো দেখা যাচ্ছে। সেই কনটেক্সটে আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের নিজস্ব যে ক্যাপাসিটি, আমাদের দেশের মানুষের যে দৃঢ় মনোবল, এই জায়গাটাতে যদি আমরা বিবেচনা করি, এই মার্কেটটা আসলে সামনে একটা খুব ভালো সময় আমরা প্রত্যাশা করছি, এবং আমার ব্যক্তিগত আশা এই মার্কেট ভালো। জি, আমরাও প্রত্যাশা করছি, এবং আপনার বক্তব্য থেকে আমরা আসলে ইতিবাচক একটা ইঙ্গিতই পাচ্ছি। কিন্তু তারপরে যদি আমি এই বছরের একটু ধারাবাহিকতা দিয়ে একটু যদি আপনাকে বলি, যে যদিও আপনি বলছেন যে পুঁজিবাজারে যতটা অস্থিরতা আছে সেটা আসলে সাময়িক, সেটা হয়তো চলে যাবে, কিন্তু তারপরে আমি বলছি যে 2026 সালের শুরুতে, অর্থাৎ জানুয়ারি দিয়ে যদি আমি একটু শুরু করি, শুরুতে একটা ইতিবাচক একটা প্রবণতা ছিল জানুয়ারি মাসটা, এবং ফেব্রুয়ারিতে বাজারে উত্থান না থাকলেও সেখানে একটা স্টেবল ছিল কিন্তু, এবং সাইডওয়ে কিছু ট্রেন্ডও ছিল। এবং মার্চে যে পুঁজিবাজারে সবচেয়ে বেশি যদি অস্থিরতা বলেন, সেটা কিন্তু এই মার্চেই হয়েছে। সেটা আরেকটু আমি ইনফরমেশন শেয়ার করি। এখানে 231 পয়েন্ট বা 4.42% কমেছে ডিএসইর প্রধান সূচক, এবং এটা আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে যে 6 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি পতন ছিল এইটা ডিএসইর সূচক। মানে এই বিষয়টার পরে হচ্ছে আপনি বাজারে এটা আসলে ইঙ্গিতটা কিসের ইঙ্গিত দিচ্ছে? দেখুন, এখানে যে পতনটা, এটা কিন্তু গ্লোবাল যে যুদ্ধগুলো, স্পেশালি দুইটা যুদ্ধ চলছে, একটা তো রাশিয়া ইউক্রেন এখনো সমাধান হয়নি। আমরা প্রত্যাশা করছিলাম যে এবছরে একটা সমাধান হবে, বাট সেটিও প্রলং হচ্ছে।
বাট সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিন্তু তেলের বাজারে ইম্প্যাক্ট অত ছিল না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হরমুজ প্রণালীর বিভিন্ন আনস্টেবিলিটি থেকে শুরু করে আমাদের দেশ যেহেতু জ্বালানি আমদানি নির্ভর এবং জ্বালানি আমদানি নির্ভর এবং পৃথিবীর অলমোস্ট সব দেশের স্টক মার্কেটে কিন্তু প্রবলেম হয়েছে। সেই জায়গাটায় আমি ব্যক্তিগতভাবে এই কথাটা বলতে চাই যে শুধুমাত্র বাংলাদেশের মার্কেটে এই যে 4.5 পয়েন্ট পড়েছে বা আপনি যেটা বললেন এটি কিন্তু খুব বেশি আনইউজুয়াল তা না, কিন্তু আমাদের প্রত্যাশা এর সঙ্গে সঙ্গে কিছু লোকাল ইস্যুগুলো নিয়ে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে আমাদের দেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মানে আমাদের পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান পজিশন নিয়ে একটা বিভিন্ন দিক থেকে বিভিন্ন ফোরাম থেকে বিভিন্ন আলোচনা সমালোচনা অনেক কিছু আলোচনা আছে। তো সেই জায়গায় উনি যেটা রিফর্ম নিয়েছিল, বর্তমান গভর্নমেন্ট বলছে রিফর্ম প্রয়োজন আছে, মার্কেটে ভালো স্টক আসার দরকার আছে, মার্কেটের স্ট্যাবিলিটির জন্য মার্কেট ক্যাপিটাল বা মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়ানোর দরকার আছে, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে এই নিয়ন্ত্রণ সংস্থার প্রধানের পরিবর্তন সংশ্লিষ্ট রিউমারের কারণে কিন্তু মার্কেট কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আপনার ইরান এবং হচ্ছে ইউএসএ এবং ইসরায়েলের যুদ্ধের সঙ্গে সঙ্গে যুদ্ধ পরিস্থিতিটা আসলে জি 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 আরেকটা বিষয় একটু বলতে চাচ্ছি যে আপনি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, আস্থা বলেছেন বা অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এবং রেগুলেটরি বডির যে একটা চেঞ্জ সেটাও বলেছেন, এবং এই যে যুদ্ধ পরিস্থিতিতে এটা একটা নর্মাল সিচুয়েশন যে শেয়ার বাজারের পতন হবে বা এটা শেয়ার বাজারের উপর একটা প্রভাব পড়বে, এটা খুবই নর্মাল একটা সিচুয়েশন, এটা আপনি বলছেন। কিন্তু আন্তর্জাতিক যে স্টক মার্কেটের সাথে যে কম্পেয়ার করে বললেন অন্যান্য সময় যুদ্ধ পরবর্তী সময় বা যুদ্ধ যখন ছিল না তখন সেই সময়ের সাথে আন্তর্জাতিক বাজারের সাথে আমাদের দেশের পুঁজিবাজারে কতটা সামঞ্জস্য থাকে আসলে? এইটাই প্রবলেম। আমি আপনাকে ওই কথাই বলছিলাম যে এবারের যে কেসটা, এবারের কেসে কিন্তু লোকালি কোনো চ্যালেঞ্জ নেই। নতুন গভর্নমেন্ট আসছে, খুবই পজিটিভ একটা ভাইব নিয়ে গভর্নমেন্ট আসছে। আমরা দেখছি সব জায়গায় নতুন গভর্নমেন্টের যে প্রধানমন্ত্রী ওনার প্রশংসা শুনতে পাচ্ছি, বিভিন্ন ইনিশিয়েটিভ দেখতে পাচ্ছি। এই সময় এসে এই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা কিন্তু ইম্প্যাক্ট ফেলেছে, কিন্তু অতীতে আপনি ইউ আর অ্যাবসলিউটলি রাইট, অতীতে কখনোই আমরা গ্লোবাল ট্রেন্ডের সাথে খুব একটা মিল পাই না। এবারে দেখলাম, এবারও কিন্তু আমি একটু দায়িত্ব নিয়ে ব্যক্তিগত জায়গা থেকে বলি, যদি আপনার বিসেকের চেয়ারম্যান পরিবর্তনের বিষয়টি এবং এই বিষয়গুলো যদি সলভ করা যেত বা যে রিউমারটা ছিল যদি ক্লিয়ার করা হতো যে রিউমার এটা এরকম হবে, বিষয়টা যদি পরিষ্কার করা যেত যে কোনো একটা জায়গা থেকে, গভর্নমেন্টের যে কোনো একটা কর্নার থেকে, তাহলে হয়তো যুদ্ধ পরিস্থিতির ইম্প্যাক্টটা আগে কিন্তু অতীতে পড়েনি আমাদের মার্কেটে। গ্লোবাল মার্কেট কিন্তু পড়ে, আমাদের মার্কেটে এই গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক্সের যে ইস্যুগুলো এগুলো খুব একটা ইম্প্যাক্ট পড়ে না। রেদার আমাদের যে ইস্যুগুলো নিয়ে আমরা সবসময় একটু মার্কেট মেকাররা চেষ্টা করে থাকি। তো এটা ক্লিয়ার হলে কিন্তু অনলি আমি বলবো না যে শুধুমাত্র এই যুদ্ধের জন্যই হয়েছে, লোকালি নিউজ ইনফরমেশন, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলোর মাধ্যমেও কিন্তু আমাদের মার্কেটকে আনস্টেবল করবার যে প্রচেষ্টা থাকে একটা গ্রুপের, সেটা কিন্তু এখনো কিছুটা পরিলক্ষিত হচ্ছে। তো এই জায়গাটা আমি মনে করি দায়িত্বশীল জায়গা থেকে অর্থ মন্ত্রণালয় এবং অন্যান্য জায়গা থেকে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করবার চেষ্টা করা হবে এবং পরবর্তী ঈদে এর ভিতরে হয়তো যুদ্ধ পরিস্থিতি কিছুটা ভালো হবে এবং এই বিষয়গুলো যদি একটু আপনার ঠিকভাবে এটাকে অ্যাড্রেস করা যায় তাহলে হয়তো এই জায়গা থেকে আমরা উত্তরণের একটা জায়গায় চলে আসবো ইনশাআল্লাহ। জি, যেহেতু আপনি নতুন সরকার বা নতুন মন্ত্রী বা তাদের নিয়ে যে কথা বলছেন, যে আসলে সেই প্রসঙ্গে একটু আসি যে নির্বাচন পরবর্তী সময় আমরা বাজারের কিছুটা ইতিবাচক প্রবণতা দেখেছি, সেটা হয়তো পরবর্তীতে এই যে আবার বাজারের পতন সেটা যুদ্ধ পরিস্থিতির জন্য হয়তো হতে পারে, কিন্তু তারপরেও নতুন যে সরকার এসছে তাদের অবশ্যই এই যে ভঙ্গুর অর্থনীতি নিয়ে অনেক বড় একটা চ্যালেঞ্জ তো রয়েছে, সেখানে পুঁজিবাজার নিয়ে আসলে কি ধরনের চ্যালেঞ্জ তারা ফেস করতে পারে? দেখুন, এখানে একটা পজিটিভ জিনিস, আমি কোন রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের এবার রাষ্ট্রপ্রধানের বক্তৃতা আপনারা দেখেছেন যে সংসদের প্রথম অধিবেশনে পুঁজিবাজার নিয়ে বেশ কয়েকটা বাক্য ছিল। একইভাবে আমরা প্রি ইলেকশন যে ডিসকাশন আমাদের যে পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা হচ্ছে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন এবং অন্যরা যখন কথা বলেছে, আমাদের এখনকার যে অর্থমন্ত্রী তখন উনি বিএনপি সরকারের তখন সরকার গঠন করেনি, ইলেকশনের আগে উনি বিভিন্ন প্ল্যাটফর্মে এসে কথা বলেছেন এবং তখনকার ওনার চিন্তা ভাবনা ইলেকশনের আগে আমাদের তখনকার বিএনপি প্রধান এখন মাননীয় প্রধানমন্ত্রী ওনার সঙ্গে যখন আমাদের বাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কথা হয়েছে, ওনারা কিন্তু প্রত্যেকটা বিষয় অ্যাড্রেস করেছেন এবং ওনারা কিন্তু এটা যে বুঝেন না, এটা যে জানেন না তা না, কিন্তু
আমার সেই জায়গাটাতেই প্রত্যাশা বেড়েছে যে এরকম একটা আনওয়ান্টেড যুদ্ধ বা হঠাৎ করে একটা গায়ের জোরে আমেরিকার যে আক্রমণ, এটি যদি না হতো, আমি মোটামুটি নিশ্চিত যে গভর্নমেন্টের যে একটা পজিটিভ চিন্তা ভাবনা, ইকোনমির চ্যালেঞ্জ আছে, কারণ আমরা জানি যে আপনার রিজার্ভের চ্যালেঞ্জ আছে, ব্যাংকিং ব্যবস্থাপনার চ্যালেঞ্জ আছে, আমাদের হচ্ছে এনবিআর এর শুধুমাত্র রেমিটেন্স ছাড়া সবগুলো নেগেটিভ এই মুহূর্তে ইকোনমিক সেই চ্যালেঞ্জের ভিতরেও একটা আশার আলো ছিল, এবং আমরা 6 মাস থেকে 1 বছরের ভিতরে একটা প্রাইমারি সমস্যাগুলো থেকে উত্তরণের একটা প্রচেষ্টার মাধ্যমে, এবং আমরা প্রত্যাশা করছিলাম যে 1-2 বছরের ভিতরে দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে। এই বিষয়টা গ্লোবালি যুদ্ধের ব্যাপারটা যদি কোনো একটা সমঝোতার জায়গায় আসে, আমার এখনো বিশ্বাস যে এই বর্তমান গভর্নমেন্টের যে চিন্তা ভাবনা, তারা যে পজিটিভিটি নিয়ে আগাচ্ছে, তারা যেভাবে দেখতে চায় এদেশের অর্থনীতি, তারা যেভাবে দেখতে চায় এদেশের সামাজিক অবস্থা, এদেশের মানুষের জীবন ধারণের জন্য যে ধরনের বিষয়গুলো প্রয়োজন, সেটা নিয়ে যেভাবে অ্যাড্রেস করছে, আপনি এই ইকোনমি, এই দেখেন, এই যে আমি বলছি যে আমাদের হচ্ছে যে যেটি আমরা বলছি হচ্ছে কৃষক কার্ড থেকে শুরু করে আমরা আমাদের মহিলাদের যে কার্ডটা যাচ্ছে, তারপরে বিভিন্ন রকম প্রণোদনা যাচ্ছে, এটি কিন্তু ইকোনমি অ্যাক্টিভিটিসে ইম্প্যাক্ট ফেলবে। আমরা জানি যে এইটার ইম্প্যাক্টটা একজন ইন্ডিভিজুয়ালের জন্য খুব কম হলেও সামগ্রিকভাবে অর্থনীতির চাকা সচল করবার জন্য এই ধরনের একটা মানে একদম সমাজের সবচেয়ে অল্প আয়ের যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর ভিতরে যেভাবে করা হচ্ছে, যেভাবে তারা প্রণোদিত হচ্ছে, তারা যেভাবে উৎসাহিত হচ্ছে, ফলে আমরা দেখব যে এখান থেকে কিছুটা সেভিংস হবে, সেভিংস থেকে কিছুটা ইনভেস্টমেন্ট আসবে, এবং গ্রামীণ অর্থনীতির থেকে কিন্তু এদেশ ঘুরে আসবে, যেটি আমরা এই গভর্নমেন্টের অতীতে বিভিন্ন সময় দেখে আসছি। এই গভর্নমেন্টের জিয়াউর রহমান সাহেব বা বেগম খালেদা জিয়া মরহুম, ওনার সময়ও আমরা দেখেছি যে গ্রামীণ অর্থনীতি এবং একদম রুট লেভেল থেকে অর্থনীতির রিফর্মের জায়গাটাতে এই গভর্নমেন্ট কাজ করেছে। আমরা এটা প্রত্যাশা করতেই পারি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই যুদ্ধটা যদি খুব প্রলম্বিত হয় এবং আমাদের যে ম্যাক্রো ইকোনমিক যে প্রবলেমগুলো আছে, এগুলো যদি আমরা ঠিক মতো শক্ত হাতে নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ভয়টা থেকে যাবে। সো ভয়ও আছে, প্রত্যাশা আছে। জি, আমরা এখন একটি বিরতিতে যাব, বিরতির পরে বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনায় ফিরবো। জি, দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবার স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে পুঁজিবাজার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ শফিকুল আলমের এফসি এর সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন, কিন্তু একটা বিষয় নিয়ে এখানে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, যে ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। পুঁজিবাজার সর্বোপরি অর্থনীতি পুনরুদ্ধারের জন্য নতুন সরকারকে আসলে এই ম্যাক্রো ইকোনমিক্সের দিকে নজর দিতে হবে, এবং সেই বিষয়ে আপনি বলছিলেন যে এই ম্যাক্রো ইকোনমিক্সের এই মুহূর্তে কোন পর্যায়ে আছে এবং এটার চ্যালেঞ্জই বা কি আছে। প্রথম হচ্ছে যে আমাদের আসলে অর্থনৈতিক কিছু রিফর্ম করবার দরকার ছিল। আপনারা দেখেছেন যে অলরেডি সংসদের প্রথম অধিবেশনে আপনার এনবিআর এর যে রিফর্ম, সেটার একটা প্রপোজাল এসছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এগুলো আইনে রূপান্তর করতে হবে, যেগুলো হচ্ছে অর্ডিন্যান্স ছিল বা বিভিন্ন ধরনের রিফর্ম গুলো নিয়ে কাজ করা হচ্ছিল। এর সঙ্গে আমরা মনে করি যে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এবং প্রবৃদ্ধি, যেটা গ্রোথ, আমাদের গ্রোথটা আসলে যেভাবে আমরা প্রজেক্ট করছিলাম সেটাতে আমরা আসতে পারিনি। সের কারণ হচ্ছে যে একটা ইন্টারিম গভর্নমেন্ট থাকার কারণে আপনার সবার ভিতরেই ওয়েট অ্যান্ড সি দেখবার একটা দেখে একটু সময় নেবার একটা প্রবণতা ছিল, মনোভাব ছিল সবার মধ্যেই, মনোভাব ছিল। এবং সঙ্গে সঙ্গে আমরা উচ্চ একটা যে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতিটা আমাদের অনেক বেড়ে গিয়েছিল। এটা ফুড নন ফুড সবগুলোতেই অনেক বেড়েছিল। এছাড়া আপনি রিজার্ভের একটা সংকট কিন্তু ছিল। আমরা হয়তো রেমিটেন্সটা অনেক বেশি আসার কারণে আমরা আপাতত বুঝছিলাম না, বা কিছু লোন পেমেন্ট ডেফারেল করবার কারণে আপাতত স্বস্তির জায়গায় থাকলেও আমি মনে করি যে এক্সপোর্ট যেহেতু কমে গিয়েছিল এবং নতুন করে ফরেন ইনভেস্টমেন্ট না আসায়, এফডিআই এফপিআই না আসায়, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টও আসেনি, এফডিআইও আসেনি, ইভেন আমাদের পুঁজিবাজারেও নেট বরং টাকা পয়সা চলে গেছে, যেটা নতুন করে আসা শুরু করবে। আমরা
সবচেয়ে দুঃখের জায়গা এটি যে এখনকার নতুন গভর্নমেন্টকে সবাই কিন্তু সাধুবাদ জানাচ্ছে, এখান থেকে ইনভেস্টমেন্ট গুলো আসা শুরু করতো। গত ইন্টারিম গভর্নমেন্টের অনেক ধরনের রোড শো, বিভিন্ন প্রচারণা চালিয়েছে। সবাই জানে যে দেশের ইমার্জিং ইকোনমি, আমাদের দেশের অর্থনীতি সবসময় কোনো বাধা মানে না। এখান থেকে যেহেতু জনসংখ্যা বেশি, আমাদের এখানে সবসময় একটা পজিটিভিটি চলে। আমাদের অর্থনীতির জায়গায় দেখা যায় যে আমাদের এখানে সবসময় নেগেটিভ ইস্যুর পরে পজিটিভটাকে আমরা আগিয়ে নিয়ে যাই। সেই জায়গায় এই আর্থিক খাতের সংস্কার সহ সবগুলো জিনিস নিয়ে কিন্তু এই গভর্নমেন্টও চিন্তা করছিল। শুধুমাত্র এই গ্লোবাল আনস্টেবিলিটিটা যদি একটা জায়গায় সেটেল হয়, আমি মোটামুটি প্রত্যাশা করি এবং আমি নিশ্চিত যে এই এফডিআই গুলো বাড়বে এবং আমাদের দেশের এক্সপোর্টের যে জায়গাটা ছিল, এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন রকম রিসিপ্রোকাল যে ট্যারিফ বসানোর যে বিষয়গুলো ছিল, সেই জায়গাগুলো আমরা খুব খারাপ জায়গায় নাই। সেই জায়গাগুলো আমাদের মনে হয় যে, এবং প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্কগুলো আস্তে আস্তে করে একটা স্টেবল জায়গায়, যে আমার বিশ্বাস যে আমাদের অর্থনীতি সাবজেক্ট টু এই যুদ্ধটা যদি 6 মাস চলে যায়, তাহলে আসলে এই যুদ্ধ যদি 6 মাস কন্টিনিউ হয়, তাহলে আমাদের দেশ কোনো সারা পৃথিবীতে কি অবস্থা হবে, কি অবস্থা, এটা কিন্তু বলাটা কঠিন। বাট আমরা এটা এত বড় খারাপ জিনিস প্রত্যাশা করি না। আমরা আশঙ্কা আছে, ভয় আছে, বাট আমরা এর থেকে প্রত্যাশাও করি যে খুবই অল্প সময়, 7 দিন 10 দিনের ভিতরে হয়তো একটা পজিটিভ জায়গা আমরা দেখতে পাবো। কিন্তু এই জায়গাটাতে আসলে কোন কোন সাইটগুলো হচ্ছে গিয়ে এই মুহূর্তে আসলে নজর দেওয়া উচিত টোটাল ইকোনমি পুনরুদ্ধারের জন্য? বা আপনি যেটা বলছিলেন, আমরা যদি পুঁজিবাজার নিয়ে সামগ্রিকভাবে বলি যে নতুন সরকারকে আসলে কোন কোন সাইটগুলোতে নজর দেওয়া উচিত? প্রথম হচ্ছে যে আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে এমন একটা স্টক মার্কেট বাংলাদেশে যে 1.5 বছরের বেশি সময় ধরে নতুন কোনো স্ক্রিপ্ট আসেনি। তো এখন আপনি সবসময় দেখবেন যে এই এখনকার যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের আগের টেনিয়র গুলোতে ক্যাপিটাল মার্কেট পজিটিভ ছিল এবং বড় ধরনের কোনো পতন বা নেগেটিভ কিছু কিন্তু গত 91-96 থেকে যদি বলেন বা 2001 থেকে 2006 বলেন, এই সময়টায় পুঁজিবাজার কেন্দ্রিক পজিটিভ জিনিসগুলো ছিল। যেমন 91-96 টেনিয়রে আমরা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা আসছে, যেটা হচ্ছে 1993 সালে। একই সঙ্গে 2001 থেকে 6 এর ভিতরে সিডিবিএল করা হয়েছে, মানে আমরা জানেন যে পেপার শেয়ারটাকে ইলেকট্রনিক্যালি কনভার্ট করা হয়েছে, সিডিবিএল আইন, এবং এটা প্রযোজ্য। এই জিনিসগুলো কিন্তু এই গভর্নমেন্টের পজিটিভ। কিন্তু একই সঙ্গে সঙ্গে যখন একটা সবকিছু ঠিক হয়ে যায়, মার্কেটটা যখন একটা ট্রেন্ডে চলে আসবে, একটা গোয়িং ট্রেন্ড থাকবে, একটা র্যালি হবে, তখন দেখবেন এই প্রবলেমটা আবারও আসবে। ভালো স্ক্রিপ্টের অভাব, এখানে অন্য অন্য যারা ব্যবসা ভালো করছে, গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে যারা ভালো করছে, তাদেরকে পুঁজিবাজারকে লুক্রেটিভ মনে না করার কারণ, এবং পুঁজিবাজারকে তারা স্বস্তির জায়গায়, সম্মানের জায়গায়, ট্যাক্স রিবেট পাওয়ার জায়গায় এবং এই জায়গাটাতে আসার যে প্রণোদনা, সেগুলো ক্লিয়ার না হওয়ার কারণে, ফিসক্যাল পলিসিগুলো খুব দ্রুত চেঞ্জ হওয়ার কারণে একটা অনিশ্চয়তা কাজ করে। গভর্নমেন্টের এই জায়গাটা আমি মনে করি যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির ট্যাক্সের ডিফারেন্স থেকে শুরু করে আপনার পুঁজিবাজারে আসবার জন্য একটা ট্যাক্সের যে হলিডে, এই প্রক্রিয়াটা আমরা বিভিন্ন সময় বলে থাকি, এইগুলো যদি করা যেতে পারে এবং একই সঙ্গে সঙ্গে আপনার মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল, খরচকে কমানো এবং অপ্রয়োজনীয় যে ব্যয়ের উপরে যে গভর্নমেন্ট যে জিনিসটা করছে, সেটা আপনার যদি বন্ধ করা যায় এবং আস্তে আস্তে করে গ্লোবালি অন্য অন্য কান্ট্রির সঙ্গে বিকল্প খোঁজা, তেলের বিকল্প বাজার, এক্সপোর্টের বিকল্প বাজার, অপ্রচলিত পণ্যগুলো এক্সপোর্ট করবার যে প্রবণতা আমরা বিভিন্ন সময় দেখি, সেইটাকে আরো এক্সপিডাইট করা, এটাকে আরো গতিশীল করা এবং সর্বোপরি আমাদের দেশের প্রোডাকশন বাড়ানো, সো দ্যাট ইনফ্লেশনটাকে এবং আমদানির বিকল্প নিয়ে চিন্তা করবার সবসময় আমাদের, আমার মনে হয়, ইভেন আপনার তেলের যদি বলেন, আমাদের এখানে গ্যাস, কয়লা এবং তেল উত্তোলন এবং এটাকে খুঁজে দেখবার যে জায়গাগুলো, সেগুলো নিয়ে কিন্তু আমরা খুব বেশি কাজ করি না। আমরা সবসময় জ্বালানি ইম্পোর্টের উপরে সবসময় ডিপেন্ডেন্ট ছিলাম। কিন্তু আমাদের দেশের যে প্রাকৃতিক সম্পদ আছে, সেগুলোকে এক্সপ্লোর করবার, সেগুলো নিয়ে কাজ করবার একটা সময় আসছে। সো ওভারঅল এই জায়গাটাতে আমার মনে হয় গভর্নমেন্ট এবং আমরা সবাই যদি প্যানিক বা ভয়ে না, যে এই চ্যালেঞ্জগুলোকে যদি আমরা পজিটিভলি দেখে অপরচুনিটি হিসেবে নিই, তাহলে আমি বিশ্বাস করি আমাদের অর্থনীতি ইনশাল্লাহ আবারও অনেক ভালোভাবে ঘুরে দাঁড়াবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরাও প্রত্যাশা করছি যে অবশ্যই আপনার ওভারঅল কনভারসেশন সবকিছুর পরে আমাদের মনে হচ্ছে আসলে ম্যাক্রো ইকোনমিটা যখন স্ট্রং হবে, তখন পুরো অর্থনীতিটা আসলে পুনরুদ্ধার সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ শফিকুল আলম FCA। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।